শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আজকের আয়োজন শুরু করবার আগেই আমরা একটু ফিরে দেখতে চাই 1 বছর আগের আজকের দিনটিতে। আজ 5 আগস্ট, আজকের দিনেই বাংলাদেশের মানুষ যারা আন্দোলন করেছিলেন তাদের সেই আন্দোলনটি সফল হয় এবং বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে। আমরা আজকের এই দিনে তারকা কথনের সেটে যাকে আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রিত অতিথি হিসেবে, তিনি আসলে একজন সংগ্রামী মানুষ। আলোকচিত্র এই বিষয়টির সাথে আমরা সকলেই ভীষণভাবে পরিচিত, কিন্তু আলোকচিত্র যে হতে পারে প্রতিবাদের ভাষা এবং আলোকচিত্রে নিপীড়ন এবং নান্দনিকতা দুটোই যে একসাথে দাঁড়িয়ে থাকতে পারে সমভাবে, তিনি সেই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন, প্রমাণ করেছেন। সবসময় নিজের কণ্ঠস্বর, নিজের কাজের মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে সরব থেকেছেন। তিনি একাধারে একজন সেই রকমই মানুষ যিনি সৃষ্টি করেছেন ড্রিক গ্যালারি, প্রতিষ্ঠা করেছেন পাঠশালা এবং একই সাথে ছবি মেলার মতো একটি জনপ্রিয় জিনিস তিনি বাংলাদেশের মানুষের জন্য দেশের সমাজ বদলের হাতিয়ার হিসেবে তিনি সকলের মাঝে তুলে ধরেছেন। আপনারা বুঝতেই পারছেন আমাদের সাথে আছেন আলোকচিত্রী, একই সাথে আমাদের সকলের ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর শহীদুল আলম। স্বাগত আপনাকে। ভালো লাগছে এসে। বহুদিন নিপীড়ক সরকারের সময় তো কেউ ডাকতে সাহস পেত না, আজকে যে ডাকছেন সেটা ভালো লাগছে। আমরা আসলে আপনার কাজ নিয়ে কথা বলতে চাই এবং কাজ এবং বিভিন্ন প্রেক্ষাপটকে একসাথে করে আমরা বিভিন্ন বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। শুরুতে একটু জানতে চাইব, এই যে আলোকচিত্রী, এই আলোকচিত্রী হিসেবে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি সমানভাবে পরিচিত এবং আপনার বিভিন্ন কাজ আসলে নানান সময়, নানান প্রেক্ষাপটে, নানান আন্দোলনে সাড়া ফেলেছে বিশ্বব্যাপী। সেই ক্ষেত্রে এই যে আলোকচিত্রী হবার ইচ্ছেটা কিংবা যাত্রাটা আসলে কেমন ছিল এবং কোন বিষয়ে আসলে আপনাকে প্রভাবিত করেছিল, যেই প্রভাবিত করার ফলে আপনি আসলে প্রতিবাদের ভাষা হিসেবে আলোকচিত্রটাকে বেছে নিয়েছিলেন? মধ্যবিত্ত পরিবারের ছেলে, কাজেই সেই সময়, এখনো নিশ্চয়ই অনেকটা তাই, সেই সময় ওই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার এগুলির বাইরে খুব একটা ভাবা হতো না। আমি পড়াশোনা করছিলাম, একটা পিএইচডি করছিলাম তখন লন্ডনে অর্গ্যানিক কেমিস্ট্রিতে। তো সেটা চলাকালীন আমি সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির সাথে যুক্ত হই। দলের কেউ ছিলাম না, কিন্তু ওদের সাথে আন্দোলনে যেতাম, মিছিলে যেতাম এবং তখন দেখা শুরু করি যে আলোকচিত্রটাকে কি কত শক্তিশালীভাবে ওরা ব্যবহার করত। তখন আমার নিজের মনেই থাকে, আমি তো দেশে ফিরে আসবো সবসময় জানতাম। দেশে ফিরে এসে আরেকজন রসায়নবিদ হয়ে খুব একটা কাজে দেবে বলে আমার মনে হয়নি এবং তখন তাই ভাবলাম যে আলোকচিত্রী হিসেবে চেষ্টা করে দেখি। এত শক্তিশালী একটা হাতিয়ার হাতের সামনে পেয়েছি, এটাকে ব্যবহার করব না, সেটা তো ভাবার কোনো কারণ নেই। হাতিয়ারটা পেলেন কিভাবে? শুরুটা আসলে কিভাবে হয়েছিল? সেটা একটু কাকতালীয়ভাবে, কারণ আমি এটা 80 সন, তখন ফ্রেডি লেকার নামে এক ভদ্রলোক, উনি প্রথম বাজেট এয়ারলাইন চালু করলেন। তার আগে কিন্তু প্লেন ভাড়া ছিল আকাশচুম্বী। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য প্লেনে করে এদিক ওদিক যাওয়ার সম্ভাবনা অনেক কম ছিল। তো এই ফ্রেডি লেকারের এই বাজেট এয়ারলাইনের কারণে তখন লন্ডন থেকে নিউ ইয়র্কে 90 পাউন্ডে করে যাওয়া যেত। আমি বললাম এই সুযোগে আমি যদি না যাই তাহলে আমার জীবনে আমেরিকা হয়তো যাওয়া হবে না। তো তখন ওই 90 পাউন্ডের একটা টিকিট কেটে নিউ ইয়র্কে যাব। তো লন্ডন বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু, তার ময়ূর নাম, তো বললো ভাই তুমি নিউ ইয়র্কে যাচ্ছ, ওখানে ডলার, এখন তো ডলারও কম, দাম কম, আর নিউ ইয়র্কে এমনিতেই ক্যামেরার দাম কম, এই সুযোগে আমার জন্য ক্যামেরা কিনে আনো। তা আমি গিয়েছি, গিয়ে একটা ক্যামেরা, লেন্স, ট্রাইপড এগুলি কিছু কিনে টিনে বন্ধুর জন্য কিনেছি এবং নিজের হাতে যেহেতু পয়সা ছিল না, আমার একটা স্লিপিং ব্যাগ আর তাঁবু ছিল, ওটা নিয়ে আমি বুড়ো আঙ্গুল দেখে হিচ হাইকিং করে কানাডা, আমেরিকা ঘুরে বেড়ালাম আর ছবি তুলেছি। ফিরে যখন আসি তখন সে বলে দোস্ত পয়সা তো নাই। পয়সা নাই, ক্যামেরা হস্তান্তর করবো। বললাম শোনো তুমি পয়সা জোগাড় করো, ততদিন আমি ছবি তুলি। তো ওর পয়সা জোগাড় করা হয়নি, আর যতদিনে ও জোগাড় করেছে তারপরে আর আমি ওটা নিয়ে জিজ্ঞাসা করিনি, কারণ ওই ক্যামেরা ব্যবহার করতে করতে যে ভালোবাসাটা দাঁড়িয়ে গেছে, তারপরে তো
যে আন্দোলনের কথা বললাম সেটা যখন দেখলাম, আলোকচিত্র কত শক্তিশালী হাতিয়ার যখন স্পষ্ট প্রথম হলো। ক্যামেরাটা কোন ক্যামেরা ছিল? এটাকে নিকন FM ম্যানুয়াল ক্যামেরা, খুব ভালো ক্যামেরা, সবকিছুই ম্যানুয়াল। পরে চুরি হয়ে গিয়েছিল, কিন্তু না হলে আজও পর্যন্ত ওটা চলতো হয়তো। পরবর্তীতে আসলে এই যে আলোকচিত্রটাকে বেছে নিলেন পেশা হিসেবে, তখন কি আসলে বাবা মা ব্যাপারটি মেনে নিয়েছিলেন যে হ্যাঁ আমার ছেলে, সবাই তো বাবা মা চায় যে আমার ছেলে ডাক্তার হোক? একেবারেই তাই। আমার বাবা মা তো হতাশ, বিলেত থেকে PhD করে এসছে ছেলে, সে আলোকচিত্রী হবে এটা নিয়ে দুজনেরই খুব চিন্তা। আমার মায়ের চিন্তা, বউ পাবো কি করে, আলোকচিত্রীকে কে বিয়ে করবে। আমার বাবা এক সময় একটু মানে কাছাকাছি চুপচাপ বললেন, তুই তো সাংবাদিক হতে পারিস, তাদের তো তাও লোকে শ্রদ্ধা করে। কাজে ওই পরিবেশের মধ্যেই, তবে যেহেতু আলোকচিত্রী হিসাবে কিছুটা পরিচিতি হয়েছিল এবং নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম, আসলে মা বাবা তো সেটা নিয়ে দুশ্চিন্তা করে যে পেট চলবে কিনা। তো যখন দেখলো যে আমার পেটও চলছে, মোটামুটি নামধামও আছে, তখন কিন্তু সুর অনেক বদলে গেছে এবং তারা আমাকে ভীষণভাবে সহায়তাই করেছে। আমি বলবো অনেক দিক থেকে সহায়তা করেছে এবং শুরুতে যেই বোধটা ছিল সেটা একেবারেই বদলে গিয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি এখানে আপনি আলোকচিত্রটাকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। মানুষ যে দেখে একটা ছবি তুলছে, এটা একটা শিল্প, এবং বিভিন্ন ধরনের ছবি তুলে যেগুলোতে আসলে আমরা দেখি বিভিন্নভাবে নান্দনিকতা প্রকাশ পায়, কিন্তু আপনার ছবিটা কিন্তু একটা অন্য রকমভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। সেই বোধটা আসলে কিভাবে তৈরি হয়েছিল? এটা নিজের কাছে তো আমার আগেই ওই আমি তো দেখেছি আন্দোলনে কিভাবে আলোকচিত্রকে ব্যবহার করে, এবং সত্যিকার অর্থে রাজনৈতিক কারণেই আমি আলোকচিত্র বেছে নেই লড়াইয়ের একটা হাতিয়ার হিসেবে। নান্দনিক দিকটা লাগে কারণ আরেকজনের কাছে পৌঁছতে হলে, আরেকজনকে স্পর্শ করতে হলে, তাকে প্রভাবিত করতে হলে ওই জিনিসগুলি প্রয়োজন। কিন্তু সেই কারণেই আমি তার বাইরে ওটাকে অত গুরুত্বও দেই না। কিন্তু যেই কথাটা বললেন সেটা ধরা পড়ে অনেক বেশি একেবারে ব্যক্তিগত পর্যায়ে। আমাদের মধ্যবিত্ত পরিবারে কাজের মানুষ থাকে এবং অনেক সময় গ্রাম থেকে অল্প বয়স্ক ছেলেমেয়েরা, কিছু ক্ষেত্রে দুঃসম্পর্কের আত্মীয় হতে পারে, কাজ করে। তা আমাদের বাসায় খুলনার থেকে মিজান নামে একটা ছেলে আমাদের বাড়িতে কাজ করতো। আমাদের বৈঠকখানায় আমরা বসে টিভি দেখতাম। আমার বাবার প্রিয় প্রোগ্রাম ছিল আলিফ লায়লা, মিজানেরও সেটা সবচেয়ে প্রিয় প্রোগ্রাম ছিল। দুজন মিলেই দেখতো, আমরা মাঝে মাঝে দেখতাম। কিন্তু বৈঠকখানায় বসে আমার বাবা দেখতেন, আর বৈঠকখানার দরজার বাইরের থেকে ওই ফাঁকটা দিয়ে মিজান দেখতো। ও ঘরে বসে আমাদের সাথে দেখতো না। মিজানের ওই ছবি দেখাটার, টিভি দেখার ছবিটা আমি তুলেছিলাম। এবং আরেকটা জিনিস আমরা করেছিলাম একদম শুরুর দিক থেকে, দৃকের একদম শুরুর থেকে আমরা কিন্তু ক্যালেন্ডার বের করি। অন্যান্য ক্যালেন্ডার যেগুলি হয় সাধারণভাবে সুন্দরী নারী, ফুল, প্রাকৃতিক দৃশ্য, মসজিদ, এগুলিই হয় ক্যালেন্ডারে। তা আমরা কিন্তু একদম শুরুর থেকেই ওই সামাজিক যেই বক্তব্যটা তুলে ধরার জন্য যেগুলি করতে হয় সেগুলি নিয়েই ক্যালেন্ডার বের করতাম। 98 সনের ক্যালেন্ডার পারিবারিক জীবন নিয়ে করা হয়েছিল। এবং তার মধ্যে মিজান টিভি দেখছে ওই ছবিটা আমরা ছাপিয়েছিলাম। ছাপার পরে আমি একটা কপি আমার মাকে দেই, একটা কপি মিজানকে দেই। আমার মা খুব শিক্ষিত মহিলা ছিলেন, অগ্রণী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, রোকেয়া পদক পেয়েছেন, যথেষ্ট উদার। কিন্তু ওই ক্যালেন্ডারটা পেয়ে তার কাছে প্রশ্ন জাগলো যে আমার নিজের বাড়িতে কি হচ্ছে। এবং মিজান তো পেলই, পরের দিন ভেতরে এসে মিজান আমাদের সাথে টিভি দেখা শুরু করে। কাজেই এই বিদ্রোহটা কিন্তু ঘরের মধ্যেও করা সম্ভব। এবং আলোকচিত্র যে আসলে বিদ্রোহের কত বড় একটা ভাষা হতে পারে এবং পরিবর্তন করতে পারে আমাদের একেবারেই বিহেভিয়ারাল জায়গা থেকে, সেটিও কিন্তু এখানে আমরা দেখতে পারলাম। আসলে একটু জানতে চাইবো যে মায়ের কাছ থেকে নিশ্চয়ই অনুপ্রেরণার জায়গাও ছিল বিভিন্ন রকম কাজে। অসাধারণ মহিলা ছিলেন, বেশি ছোটোখাটো, একেবারে মানে লড়াকু মহিলা। উনি
পার্টিশনের পরে ওনারা যখন দেশে আসেন তখন তার আগে একটু বলি, আমার বাবা মার বিয়েটাও হওয়াটা এক অর্থে প্রাসঙ্গিক, কারণ আমার বাবা তখন ব্রিটিশ আর্মির ডাক্তার ছিলেন, কাজেই বেশ সেই দিক থেকে এলিজিবল ব্যাচেলার। তার জন্য তার বিয়ে নিয়ে কোনো সমস্যা হতো না। আমার দাদি অনেক প্রস্তাব পাচ্ছেন, কিন্তু আমার বাবা তখন বললেন আমার শিক্ষিত বউ দরকার। আচ্ছা। এবং মানে আমার মা পত্রিকায় আমার খালার আর মার ছবি এসেছিল, রেজাল্ট ভালো ছিল বলে, তো সেই ভিত্তিতে আমার মাকে বাছাই করা হয়েছিল ওই কারণে, শিক্ষিত নারী হিসেবে। তো মাকে তো বিয়ে করা হলো ওই কারণে, এবং মার তো ওই প্রবণতা ছিলই, আগ্রহ ছিলই। পার্টিশনের পরে যখন দেশে আসেন তখন আম্মা একটা স্কুল করবেন ঠিক করেন আজিমপুরে। তো খুব একটা কেউ আগ্রহ দেখায়নি, খুব একটা সহায়তা করেনি। আমার এক ফুপাতো ভাইয়ের থেকে 10 টাকা দিয়ে একটা তাঁবু কিনে আজিমপুর মাঠে তাঁবু গেড়ে 14 জন ছাত্রছাত্রী নিয়ে আমার মা ওই স্কুলটা শুরু করেন। ওটা এখন অগ্রণী বালিকা বিদ্যালয় এবং কলেজ। কাজেই ওই শুরুর থেকেই ওই ধরনের একজন ব্যক্তিকে পেয়েছিলাম। আমার বাবাও সেই ধরনেরই ছিলেন, কাজেই অনুপ্রেরণা যথেষ্ট পেয়েছি। একটু জানতে চাইবো, মায়ের ছবি কি তোলা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মায়ের ছবি তোলা হয়েছে, বাবা মার ছবি তোলা হয়েছে। একটা মজার ছবি আমার আছে খুব প্রিয়। আমার মাকে বাবা কম্পিউটার ব্যবহার করা শেখাচ্ছেন খাটে বসে, সেই আব্বার সেই গেঞ্জি পরা খাটের মধ্যে শুয়ে একজন আরেকজনকে, দুজনেরই বয়স, কিন্তু আমরা তো ধরে নেই যে কম্পিউটার জিনিসগুলি আজকাল নতুন যারা তারাই করে। আমার বাবার ভীষণ কৌতূহল ছিল, উনি বিজ্ঞানী ছিলেন, এবং ওনার একটা আফসোস ছিল যে এই প্রযুক্তিটা বোধহয় ওনাকে মানে পেরিয়ে গেছে। আমরা একটু পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। যে মাকে দেখেছেন পড়াশোনার ক্ষেত্রে সে ভূমিকা রেখেছে, অগ্রণী স্কুল প্রতিষ্ঠা করেছে, এবং পরবর্তীতে আমরা আপনাকেও দেখেছি, আপনি ছবি মেলার আয়োজন করেছেন, আপনি ড্রিক গ্যালারি প্রতিষ্ঠা করেছেন, আপনি পাঠশালাও প্রতিষ্ঠা করেছেন, এবং এই যে শিক্ষা সংস্কৃতি এবং একই সাথে সচেতনতার বিষয়টা নিয়ে আপনি দারুণভাবে কাজ করে যাচ্ছেন এখন। সেই চিন্তাটা বা প্রতিষ্ঠা করার কারণটা আসলে কি ছিল? একটা তো বললামই, আমার মা বাবা একটা খুব বড় উদাহরণ ছিলেন, কিন্তু আরেকটা জিনিসও ছিল আমাদের পরিবারে। দুটো জিনিস বলবো। একটা হচ্ছে নারীদের শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো, নারীর স্বাধীনতাকে অনেক গুরুত্ব দেওয়া হতো। আমার মা কর্মজীবী ছিলেন, সারা জীবনই কর্মজীবী ছিলেন, এবং সেটা নিয়ে আমাদের বাড়িতে কোনো কালে কোনো সমস্যা হয়নি। এটা ধরেই নেওয়া হতো যে সে তো কাজ করবে। এবং মজার জিনিসও হতো, সাধারণত তো মারা বাড়িতে রান্না করে খাওয়ায়। আমার বাবা আমাদের সাথে একটা বাজি ধরেছিলেন যে তোর মা যদি আমাকে রেঁধে খাওয়ায় তাহলে 100 টাকা দেব। ওই টাকা আব্বা কখনো, মানে আমরা কখনো পাইনি আর কি। কারণ মা বাড়ির সংসার চালাতেন ঠিকই, কিন্তু ওই রান্নাঘরে গিয়ে বসে থাকতে হবে এটা ওনার কোনো আগ্রহই ছিল না, ওটা অন্যরা করবে। উনি স্কুল করেছেন, আন্দোলন করেছেন, নারী আন্দোলন নিয়ে ভীষণভাবে যুক্ত ছিলেন, এবং আমার বোনের পড়াশোনার ক্ষেত্রে ভীষণ উৎসাহ ছিল। 69 সনে আমার বোন মানে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার হিসেবে পাশ করেন। তখন উনি যেই মার্ক পেয়েছেন আজ পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশে সেই মার্ক কেউ পায়নি। কাজেই সেই মেধাবী ব্যক্তি তো অবশ্যই ছিলেন, কিন্তু ওই সুযোগটা ছিল বলেই করেছেন, এবং তিনি নিজেও পেশাজীবী হিসেবেই সারা জীবন কাটিয়েছেন। কাজেই ওই জিনিসটাও দেখেছি যে নারীদের ভিন্ন ভূমিকা রাখার একটা জায়গা, সেটা খুব বড় ছিল। আরেকটা জিনিসও বলবো যে আমাদের ক্ষেত্রে আমি বাবা মা তখন তো জমির দাম কম ছিল, জমি কেনা হয়েছিল, কিন্তু আমাদের বন্টনের ক্ষেত্রে আমার এক ভাই ছিল, উনি আমি ছোট থাকতেই মারা গেছেন, তার কাজে আমি এক ভাই এক বোন। আমাদের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কিন্তু সমান সমান ভাগাভাগি করা হয়েছে, এবং সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে না। প্রথার বাইরে গিয়ে সবকিছু সারাক্ষণ পরিবার থেকে। বাহ, আমরা একটু জানতে চাইবো, এই যে মাকে দেখে শেখা, পরিবর্তনের এই বোধটা নিজের মধ্যে এসেছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি
পরিণত বয়সেও কিন্তু তেমনই একজন নারী আপনার জীবন সঙ্গী হিসেবে যুক্ত হয়েছেন, কাজ করেছেন আপনার সাথে সমানতালে। তার সম্পর্কে কি বলবেন? একই ধরনের জিনিস, লড়াকু ব্যক্তি। তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে যে সে শুধু প্রতিবাদী না, আমাকে ভীষণভাবে প্রশ্ন করে এবং এটা আমাকে খুব সহায়তা করেছে। কারণ সত্যিকার অর্থে একজন বন্ধু যে সমালোচনা করে, এটা পাওয়ার মতন বড় কিছু বোধহয় খুব একটা নেই। একদম। এবং সারাক্ষণ আমি যখনই যেটা করি, পথ থেকে একটু এদিক ওদিক হলেই প্রথমে কিন্তু বাড়িতেই শাসনটা আসে। এই যে যাতে করে পরিমিতি বোধ এবং কাজের মধ্যে পরবর্তীতে যাতে নিজের মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধের জায়গাটা আসে। একদম সেটা। আবার এটাও সত্য, সে লড়াকু বন্ধু, আমরা আন্দোলন করেছি একসাথে, রাজপথেই দেখা হয়েছিল, যে সম্পর্ক সেভাবে। আবার আমাকে যখন ধরে নেওয়া হয়, হাজতে কাটাই, তখন কিন্তু আমাকে বের করার পেছনে তারাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এই পর্যায়ে একটু জানতে চাইব যে ছবি মেলা, এই কার্যক্রমটা পরিচালনা করার সময় আপনার সাথে দেশের বাইরের অনেক চিত্রশিল্পী, অনেক আলোকচিত্রশিল্পীর সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে কাজ করেছেন, এবং এটা আসলে আমাদের সমাজকে সচেতন করতে কতটুকু ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? ছবি মেলার পেছনে দুটো চিন্তা ছিল। একটা হয়েছিল কি, আমরা যে তখন ফ্রান্সে আর্লে একটা মেলা হয়, তো সেই মেলাতে আমাকে আমন্ত্রণ করা হয়, আমার কাজ দেখানো হবে বলে। তখন আমরা অনুদান জোগাড় করতে পেরেছিলাম। আমার সাথে জিল সসিয়ে নামে একজন ফরাসি আলোকচিত্রী ছিলেন। আমরা অনুদান জোগাড় করতে পেরেছিলাম দুজন আলোকচিত্রীকে সাথে নিয়ে যেতে, নবীন আলোকচিত্রীকে নিয়ে যেতে। তখন ম্যাপের মাহমুদ, তখনও ম্যাপ হয়েছে কিনা আমার মনে নেই, কিন্তু ম্যাপের মাহমুদ আর শেহজাদ নুরানি, এই দুজনকে আমরা সাথে নিয়ে যাই। এবং ওখানে নিয়ে যাওয়ার পরে তখন আমার বন্ধু আব্বাস, ম্যাগনামের সভাপতি, তাকে বললাম, শুনো, দুজন নবীন আলোকচিত্রী এসছে, তুমি এদের ঘুরিয়ে দেখাও। তো ম্যাগনামের বিখ্যাত এজেন্সি, তার সিঁড়ি দিয়ে হাঁটাচলা করছে, বিখ্যাত আলোকচিত্রীদের কন্ট্যাক্ট শিট দেখছে, ওদের তো মানে ওদের অসাধারণ লেগেছে। তারপরে কর্মশালা হলো, সব কিছু হলো। আমি যখন দেখলাম যে এই ফেস্টিভ্যালটা ওদেরকে কিভাবে পরিবর্তন এনেছে, ওদের মধ্যে কিভাবে অনুপ্রেরণা দিয়েছে, তখন আমার একটু ঈর্ষাই হলো। ভাবলাম যে সুটকেস ভরা ছাত্রছাত্রীদের তো নিতে পারবো না, বরং মেলাটাকেই দেশে নিতে চেষ্টা করি। তো তখন চেষ্টাও করলাম। আমি যে কথা বলছি সেটা 94 সন। 95 সনে ছবি মেলা বাংলাদেশে করব ঠিক করেছিলাম। 1 সপ্তাহব্যাপী করব। ওই 1 সপ্তাহব্যাপী লাগাতার হরতাল ডাকা হলো, কাজে আমার পুরো জিনিসটা ভণ্ডুল হলো। তো সেবার তো হয়নি, আবার অনেক টাকা খরচ হলো, সামাল দিতে অসুবিধা হলো। তারপরে একটু আটঘাট বেঁধে করবো ভেবে আরও 5 বছর বসে 2000 সনে প্রথম ছবি মেলা করলাম। এবং ছবি মেলার প্রথম প্রদর্শনীটা ছিল আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে। এবং এটা অনেকেই হয়তো জানেন না যে বাংলাদেশের এত বড় একটা মুক্তিযুদ্ধ হয়ে গেল, অথচ সেটার উপর কিন্তু সেরকম কোনো প্রকাশনা হয়নি, সেটা নিয়ে জানাজানি হয়নি, সেটা নিয়ে প্রদর্শনী হয়নি। অথচ পৃথিবীর কিংবদন্তি আলোকচিত্রীরা কিন্তু বাংলাদেশে এসেছিলেন যুদ্ধের সময়। আমরা তখন, আমার এক বন্ধু রবার্ট প্লেজ এবং আমি মিলে সারা পৃথিবীর থেকে প্রায় 1.5 লক্ষ নেগেটিভ সংগ্রহ করে, সেটার থেকে বাছাই করে অসাধারণ একটা আলোকচিত্র প্রদর্শনী করি মুক্তিযুদ্ধ নিয়ে। সেটা হবার কথা ছিল জাদুঘরে। আচ্ছা। এবং তবে আমি তো সাংবাদিকতা করি, কাজেই প্রপাগান্ডা করার আমার কোনো আগ্রহ ছিল না। যুদ্ধে আসলে যা হয়েছিল, ভালো খারাপ সবই দেখাতে চেষ্টা করেছি। তো সরকার তো সাধারণত প্রপাগান্ডাই পছন্দ করে। কাজেই উদ্বোধনের আগের রাতে মন্ত্রী মহাশয় আমাকে ফোন করে বললেন যে ওই ছবিগুলি যেতে পারবে না। আমরা কিন্তু কোনো সময় সেন্সরশিপ গ্রহণ করিনি। আচ্ছা। এবং মন্ত্রী বলছে দেখাতে পারবো না বলে আমি সেগুলি নামিয়ে নেব, এটার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। তখন মন্ত্রী মহোদয় বললেন যে তাহলে প্রদর্শনী বন্ধ হবে। ঠিক আছে, প্রদর্শনী বন্ধ। আমরা রাত্রেবেলায় জাদুঘর থেকে ছবি বের করে আমাদের নিজেদের গ্যালারি টাঙিয়ে পরের দিন ওয়াহিদুল হক এবং শামসুর রহমান
যাদের উদ্বোধনী করার কথা ছিল জাদুঘরে, তারা আমাদের দৃকের গ্যালারিতে সেই প্রদর্শনী উদ্বোধনী করলেন। ওই শুরু থেকে আমাদের এইরকম সম্পর্কই গেছে। এবং আপনার প্রতি মানুষের যে একটা আস্থার জায়গাটার কথা যদি আসি, এই ব্যাপারটা নিজের ক্ষেত্রে যখন স্ট্যাবলিশ করতে গিয়েছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, কখনো ভালো অভিজ্ঞতা, কখনো বা তিক্ত অভিজ্ঞতা, এবং একটা সময় আপনাকে কারাবরণও করতে হয়েছে। প্রায় 107 দিন আপনি কারাগারে আটক ছিলেন। আসলে সেই সময়টাও কিন্তু আমরা দেখেছি যে সেই পরিবেশটাকেও আপনি বদলে দিয়েছিলেন অন্যভাবে। সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাইব। আমি কাউকে মানে কারাগারে যেতে বলছি না, কিন্তু কারাগারের অভিজ্ঞতা কিন্তু আমার ভালো এই অর্থে আমার অনেক কিছু শেখা হয়েছে। একটা নিপীড়ক সরকার কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে সেটা খুব কাছের থেকে দেখেছি। অনেক মানুষকে জেলে দেখেছি যাদের থাকার কোনো কারণই ছিল না, তাদের রাজনৈতিক কারণে তাদের সেখানে রাখা হয়েছে। আবার বিভিন্ন ধরনের মানুষ, অনেকের সাথে যাদের সাথে দৈনন্দিন জীবনে আমার যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুব কম, সেরকম মানুষকে কাছে পেয়েছি। কিন্তু ওই সময়টাকে আমি খুব কাজে লাগিয়েছি। আমি প্রতিদিন সাক্ষাৎকার নিতাম বিভিন্ন মানুষজনের, যাকে যেখানে পেতাম তাদের সাক্ষাৎকার নিতাম। আবার আমি থাকাকালীন একা না, অন্যান্য বন্দীদের সাথে আমরা তখন পড়াশোনার ক্লাস নিতাম, বাদ্যযন্ত্র জোগাড় করেছিলাম, তারা তখন একটা ব্যান্ড বানায়, তারপরে সবজির ক্ষেত লাগানো হয়েছিল। আবার কেরানীগঞ্জ আমি যেখানে ছিলাম সেটার ভেতরে প্রচুর ছবি আঁকা হয়েছিল, এবং আমি থাকতে থাকতে আমরা বোধহয় প্রায় 35টা মিউরাল করা হয়েছিল, এবং কেরানীগঞ্জের ভেতরটা এক ধরনের একটা গ্যালারির মতন দাঁড়িয়ে গিয়েছিল। তারপরে আলপনা আঁকা হয়েছিল মানে মাঝখানের জায়গাগুলি নিয়ে, এবং বন্দিরাই এঁকেছিল, কাজে আমাদের জীবনটা অনেক বদলে গিয়েছিল। আমি পরে বের হওয়ার পরে দেখি যে যেই জিনিসগুলি আমরা করেছিলাম তার অনেকগুলি নিয়ে প্রোপাগান্ডার কথা বলা হচ্ছিল, তো সরকার আবার সেটা নিয়ে একটা প্রোমো ফিল্ম বানিয়েছিল, একটা কারাগার কত সুন্দর হতে পারে সেটা দেখানোর জন্য। আবার আরেকটা মজার আসলে শিল্পের ছোঁয়াটা আরেকটা মজার জিনিসও হয়েছিল। আমি কিছুদিন হাসপাতালে ছিলাম চিকিৎসারত অবস্থায়, তো তখন বন্দিরা, তাদের সাথে আমার খুব ভালো যোগাযোগ ছিল এবং আমার যত্ন ওরাই নিয়েছে সেদিক থেকে। তা এক সময় এসে বলে যে আপনার কিছু ছবি দরকার। তখন আমরা একটা বই ভেতরে নেওয়ার, এই রেহনুমারেই আমাকে বইয়ের ব্যবস্থা করে দিল, ভেতরে নেওয়া হলো। ওর মধ্যে একটা খুব মজার পালতোলা নৌকার ছবি আছে, সেটা বিখ্যাত ছবি, ন্যাশনাল জিওগ্রাফিকে অনেক জায়গায় ছাপানো হয়েছে। কিন্তু আমি যখন হাসপাতাল থেকে বেরোই তখন দেখি বন্দিরা আমার স্মরণে 12 ফুট একটা মিউরাল এঁকেছে আমার ওই ছবিকে অবলম্বন করে। চমৎকার, এটা আসলে ভালোবাসার একটা প্রতিচ্ছবি সেই জায়গা থেকে। এই যে এগুলোই আসলে একজন শিল্পীর জীবনের পাওয়া, এবং সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি স্বীকৃতিটাও কিন্তু আপনি জীবনে অনেক জায়গা থেকে অনেক পুরস্কার পেয়েছেন। টাইম ম্যাগাজিনে আপনি পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন 2018-এ, এবং এবছর আপনি 21শে পদকপ্রাপ্ত হয়েছেন। এই যে সব পাওয়া, সব কাজ, সব কিছু বিবেচনা করে আসলে কি মনে হয় জীবনকে? আমি তো আরেকবার যদি জন্মাতাম ঠিক যেই জীবনযাপন করেছি সেটাই আরেকবার যাপন করতে চেষ্টা। ভুল করেছি অবশ্যই, অনেক ভুল করেছি, সেগুলি হয়তো শোধরাতে চেষ্টা করতাম, কিন্তু দুঃখ কষ্ট মিলিয়ে যেই জায়গায় এখন আছি এখানে আসাই আমার আগ্রহ হতো। তার মানে আসলেই জীবনটাকে আপনি উদযাপন করছেন এবং নিজের মতো করে জীবনটাকে আপনি চালাচ্ছেন, এটা আমরা বলতে পারি। এক অর্থে দেখেন আমি ছবি তুলি, কিন্তু আপনি যদি এভাবে ভাবেন আমার জীবিকা তো আমি ছবি তুলি অর্জন করি। একজন ছবি তুলবে বলে লোকজন তাকে পয়সা দেয়, এটা ভাবার কথা না যে আমি সারাদিন যা করতে চাই সেটার জন্যই আমাকে পেশাজীবী হিসেবে লোকজন নিয়োগ করে। এর চাইতে মজার কি হতে পারে? এই যে জীবিকার কথাটি আসছে, এবং শুরুতেও আমরা জানছিলাম যে আসলে বাবা মাও চিন্তিত ছিলেন আপনার অর্থনৈতিক দিক চিন্তা করে। আসলে জীবনের ছবি তুলে প্রথম উপার্জনটা কখন এবং কত ছিল? এটা একদম আমি যখন সিদ্ধান্ত নেই দেশে এসে আলোকচিত্র, মানে আমার পিএইচডি নিয়ে ওদিকে যাব না, আমি আলোকচিত্রী হিসেবেই কাজ করব, তখন তো নিজের কাছে ওই প্রশ্ন ছিল পেট চলবে কিনা। তো তখন আমি লন্ডনে পেশাজীবী হিসেবে আলোকচিত্রী হিসেবেই কাজ করি। কিন্তু তার আগেই আমি সেটা শুরু করেছি আরও অনেক আগে, কারণ আমার বাবা মা স্কুলের মাস্টার, বাবা সরকারি চাকরি করে, তাদের পক্ষে আমাকে
বিদেশে পড়ানোর সুযোগ কোনোভাবেই ছিল না। কাজে আমি কিন্তু নিজের পয়সায় নিজের পড়াশোনা করেছি এবং তখন ওই বিদেশে পড়ার খরচ যথেষ্ট ছিল। আমি কামলাগিরি করেছি, মেথরগিরি করেছি, যখন যা পেরেছি করেছি। ছুটির দিনে সন্ধ্যাবেলায় একদম লাগাতার কাজ করে যে আয় করেছি সেটা দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের খরচ গেছে। সেটা আমাকে খুব কাজে দিয়েছে, কারণ একটা আত্মসম্মানবোধ এবং নিজের উপর একটা আত্মবিশ্বাসও ছিল। কিন্তু পেশাজীবী হিসাবে যখন কাজ শুরু করি তখন তো আলোকচিত্রী হিসাবেই কাজ করি এবং ভালো আয় করতাম। বাচ্চাদের ছবি তুলতাম, এমনি বাচ্চাদের আমার এমনিই পছন্দ। কিন্তু যেই জিনিসটা হতো যে অপরিচিত মানুষজনের সাথে কথা বলা, তাদের রাজি করা, তাদের বাড়ি গিয়ে তাদের বাচ্চাদের ছবি তোলা, আবার ওই ছবি নিয়ে তাদের কাছে বিক্রি করা, এগুলির সাথে সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার যেই গুণাবলীটা শেখা হয়, এটা খুব কম স্কুল কলেজে শেখানো হয়। ওটা আমাকে ভীষণ কাজে দিয়েছে। আরেকটা জিনিস তখন হয়েছিল, সেটা হচ্ছে আমি ছবি তোলার ক্ষেত্রে নান্দনিক দিকটাও আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। যেই ছবিগুলি তুলতাম একটু বোরিং ছবি ছিল। হ্যাঁ, বিক্রি হতো, পয়সা ভালো পেতাম, কিন্তু বোরিং ছবি। তা আমি নালিশ করতাম। আবার ওদের প্রিন্ট কোয়ালিটি অত ভালো ছিল না, ওদের সেটা নিয়েও নালিশ করতাম। তারা বলতো, কি বলো তুমি, আমাদের তারকা আলোকচিত্রী, তোমার সবচেয়ে বেশি আয় করো, সবাই তোমার নামধাম করে। তখন আমার একটা বোধ হলো যে যদি ভালো আয় করছি, সবাই প্রশংসা করছে, কিছুদিন পরে আমি আসলে বিশ্বাস করা শুরু করব আমি হয়তো ভালো শিল্পী। কারণ সবাই যখন প্রশংসা করে তখন তো ওই ওটা কনফিডেন্সের চাইতেও মানে নিজেকে সমালোচনা করা হয় না, ওটাকেই গ্রহণ করা হয়। তখন আমি ভাবলাম যে আমি খুব বিপদের মধ্যে আছি, কিছুদিন পরে হলে তো আমি এখানেই আটকে পড়ে যাব। তখনই আমি সিদ্ধান্ত নেই যে ওই চাকরিটা ছেড়ে দিয়ে কিছু টাকা জমিয়েছিলাম, দেশে আসলাম, দেশে নতুন করে শুরু করব। কিন্তু ওই আরামায়েশের জায়গার থেকে দূরে থাকতে হবে, এই বোধটা তখনও ছিল এবং সেটাই হয়তো কাজে দিয়েছে পরে। বাহ, এই যে তারকা শিল্পীর ব্যাপারটি আসলাম এবং এই যে আপনার এই বোধটা যে আমি আসলে আরামায়েশে থাকতে চাই না, আমি সমাজের মানুষের জন্য কাজ করতে চাই, সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে চাই এবং স্বাধীনতার ব্যাপারটি আপনি সবসময় সচেতন থেকেছেন এবং স্বাধীনতার জন্য নানান ধরনের জীবনে রিস্কও নিয়েছেন আমরা দেখেছি। এই যে শিল্পী হিসেবে নিজের জায়গা থেকে আপনি এত কাজ করেছেন, এই প্রসঙ্গে যদি জানতে চাই যারা বর্তমানে শিল্পী রয়েছেন তাদের আসলে করণীয় কি আপনার মতে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি তো বললেন যে আমি কি ভূমিকা রেখেছি। অনেকে আমাকে বলে তুমি একটা সাহসী ভূমিকা রেখেছো, আমি কিন্তু তা মনে করি না। আমি যখন যেটা বলেছি সেটা, আপনি মুদির দোকানে যান, সেখানেও সেই আলাপ হয়, রিক্সাওয়ালা ভাইয়ের সাথে যদি কথা বলি সেও সেই আলাপই করে। যারা বলে না বা বলেনি তারা সত্যিকার অর্থে আমাদের প্রভাবশালী প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী শিল্পীরাই। তারা তাদের নীরবতার কারণেই কিন্তু নিপীড়ক এতদিন ধরে নিপীড়ন করে পার পেয়ে গেছে। তাদের এক অর্থে সায় দেওয়াতেই এরা প্রতিষ্ঠিত হতে পেরেছে, টিকে থাকতে পেরেছে। এবং আমি সত্যি লজ্জা পাই যে আমাদের সমাজে যেই মানুষগুলি সত্যিকার অর্থে বুক ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে হাঁটার কথা, যাদের বলার কথা ছিল, যাদের প্রতিবাদ করার কথা ছিল, তারা কিন্তু এতগুলি বছর চুপ থেকেছে। সেটা শুধু তারা করেনি, এই টেলিভিশন চ্যানেলগুলিও তাই করেছে। অগাস্ট মাসে তারা কালো পতাকাকে লাল করেছে, কিন্তু তার আগে অনেকেই কিন্তু সরকারের গুণগানই গেয়েছে এবং তারা এক অর্থে ওই পচনটা ধরেছিল বলেই আমরা এই জায়গায় এসেছি। এই প্রসঙ্গে যদি জানতে চাই, আন্দোলনের সময় বিভিন্ন আন্দোলনেই আপনি সরব থেকেছেন এবং গত আন্দোলনেও আপনাকে আমরা দেখেছি আপনি সরব ভূমিকা পালন করছেন এবং বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটের কথা যদি চিন্তা করি, সেই জায়গাটাই আসলে কি ঠিক পথ ধরে হাঁটছে বাংলাদেশ আপনার মনে হয়? আমরা সকলেই তো ভীষণ আশাবাদী ছিলাম এরকম একটা সরকারকে হটানো যাবে আমরা তখনও ভাবিনি, কিন্তু হটানো যে গেছে এবং আমাদের নবীনরা এত সাহসী একটা ভূমিকা রেখেছে। ছাত্রছাত্রী তো বটেই, তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু শুধু ছাত্রছাত্রী কিন্তু না, আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, টোকাই, সবাই কিন্তু রাস্তায় নেমেছিল এবং অনেকের আন্দোলনের কারণেই আমরা, অনেকের ত্যাগের কারণেই আমরা
এই বাংলাদেশ পেয়েছি। এবং আমাদের তো ভীষণ একটা আশা ছিল যে সত্যিকার অর্থে এখন একটা ওই স্বাধীনতা পাবো, ভিন্ন বাংলাদেশ পাবো, যেখানে বৈষম্য থাকবে না, সেটা পাবো। আমি ওই শেষের দিনগুলিতে ছাত্রছাত্রীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে কাজ করেছি, হাসপাতালে গিয়ে তাদের দেখা করেছি কারফিউর ভেতরে, এবং তাদেরকে কিভাবে নিপীড়ন করা হয়েছে আমার নিজের চোখে দেখা। প্রলোভনও নিশ্চয়ই দেওয়া হয়েছে, অনেক সুযোগ, অনেক মানে যা হয় আর কি সেগুলিও নিশ্চয়ই তাদের ক্ষেত্রে হয়েছে, কিন্তু তারা কিন্তু সব কিছু প্রতিহত করতে পেরে সেটাকে প্রতিহত করে আন্দোলন চালিয়ে গেছে। এটা তো আমাদের ভীষণ আশা জাগিয়েছিল। তারপরে এত অল্প সময়ের মধ্যে এই ছাত্রছাত্রীরাই আবার কেউ কেউ চাঁদাবাজি করে, কেউ মাস্তানি করে, যেই কথাগুলি বলা হয়েছিল তার থেকে অনেক দূরে সরে গেছে। এটা আমাদের ভাবায় তো বটেই, কষ্টও দেয়, কিন্তু তারপরে আমি হাল ছাড়িনি। আমি এখনও নবীনদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে, নেতৃত্বের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা এখনও চালাচ্ছি, তাদের সাথে কাজ করি এবং একসাথে কি করা যেতে পারে সেটা ভাবি। কিন্তু আমার মনে হয় যারা আজকে আমাদের সত্যিকার অর্থে সবচাইতে বেশি আশা দিতে পারে তাদের একসময় নিজের দিকে তাকানো দরকার। যেই নেতৃত্ব তারা দিয়েছিল, যেই আশা তারা দিয়েছিল, সেখান থেকে তারা সরে যাচ্ছে কিনা। এবং আমরা সব কিছু মিলেই আসলে প্রত্যাশা করি যে সত্যি বাংলাদেশ যেন নতুনভাবে, নতুন প্রত্যয়, নতুন গতিতে ভালোর পথে এগিয়ে যেতে পারে। এবং সেই জায়গাটা থেকে আসলে কাজের দায়িত্ব কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলেরই। কারণ সকলেই যখন আমরা একসাথে কাজ করব সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে, তখনই কিন্তু সম্ভব হবে একটি সুন্দর সোনালী বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমি একটু জানতে চাইবো, অথর হিসেবেও কিন্তু আপনার বেশ কাজ রয়েছে। আমরা সামনেই দেখতে পাচ্ছি 3টি বই রাখা আছে আপনার, যেখানে চমৎকার কিছু ছবি আছে এবং আপনি লেখালেখিও করেছেন। এই প্রসঙ্গে একটু জানতে চাইবো। আমি নিজেকে গল্পকার হিসেবে দেখি, এবং গল্পকার হিসেবে দেখি এই কারণেই যে আমাদের গল্প, আমি যদি যেটাকে অন্যরা তৃতীয় বিশ্ব বলে, আমি মেজরিটি ওয়ার্ল্ড বলি, তো সেখানে আমাদের গল্প কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পাশ্চাত্যের আলোকচিত্রীরাই বলেছে। তাদের মাধ্যমেই আমাদের পরিচিতিরা এসছে, তাদের মাধ্যমেই আমাদের লোকে চিনেছে, জেনেছে, এবং তারা কিন্তু আমাদের খুব একটা ইতিবাচক হিসাবে দেখেনি, দেখায়ওনি। আমাদের ওই গরিব বাংলাদেশ, আমাদের মহামারী, দুর্ভিক্ষ, সেগুলি বাস্তব, কিন্তু সেটাই আমাদের একমাত্র পরিচয় না। আমাদের সংস্কৃতি আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের এই ধরনের লড়াকু ব্যক্তিরা রয়েছে, আমাদের স্বাধীন চেতা ব্যক্তিরা রয়েছে। সেই জিনিসগুলি নিয়ে কিন্তু খুব বেশি গল্প বলা হয়নি, এবং ওই গল্পকার হিসাবেই আমরা মনে করেছিলাম যে আমাদের নিজেদের গল্প নিজেদের বলতে হবে। সেটার কথা ভেবে দৃক স্থাপন করা, সেটার কথা ভেবে লড়াই করতে হলে সৈনিক দরকার, কাজে পাঠশালা চালু করা, এবং আমরা শিক্ষা, গণমাধ্যম, সংস্কৃতি, এই 3টা জায়গায় কাজ করব যাতে নাকি যারা ক্ষমতাশালী তারা ক্ষমতার অপব্যবহার করে পার না পায়। সেই চর্চাই আমরা করেছি। লেখা, ছবি তোলা, বই বের করা, সেটার কথা ভেবেই। আমরা একটু বই প্রসঙ্গে চলে যাচ্ছি। যে এই বইটি দেখতে পাচ্ছি, সিঙ্কড বাট নট বার্নড, এই বইটি আসলে কি নিয়ে আমরা জানতে চাইব। এটা প্রথমে একটা প্রদর্শনী হয়েছিল আমার রুবিন মিউজিয়ামে, তারপরে রাইটফুড মিউজিয়ামে শিকাগোতে একটা বড় প্রদর্শনী হয়। এক অর্থে একটা রেট্রোস্পেক্টিভ হিসাবে আমার কাজের শুরু থেকে শেষ পর্যন্ত। তো ওই প্রদর্শনীটা তারপরে কলকাতায় ইমামি গ্যালারি করতে চায়, এবং ওরা যখন করে তখন ওরা ভাবলো যে প্রদর্শনীর সাথে বইটাই, এটা এক অর্থে প্রদর্শনীর একটা বই, কিন্তু এটাতে যেটা আছে আমার সেই শুরু থেকে ধারাবাহিকভাবে আমার কাজ সেভাবে বর্ণনা করা আছে। আমরা একটু আরেকটি বই সম্পর্কে জানতে চাইব, দ্য টাইড উইল টার্ন, এই বইটি নিয়ে একটু শুনি। এটা আসলে এটা রচনা করা আমি জেলে থাকাকালীন। তখন ভারতের বিখ্যাত আলোকচিত্রী অরুন্ধতী রয় আমাকে একটা চিঠি লিখেছিলেন। আমি 100 দিন যখন জেলে, তখন আমাকে একটা চিঠি লিখেছিলেন, এবং তার মধ্যে আমাদের দুজনেরই একটা বাসনা ছিল যে সত্যি জোয়ার ভাটার সেই আনাগোনার মধ্যে একটা পরিবর্তন হবে, আমরা আবার আমাদের দেশকে ফিরে পাবো। সেটার কথা ভেবেই
এবং এর মধ্যে আমি অরুন্ধতীকে যে উত্তরটা দিয়েছিলাম সেটা রয়েছে, আমার কারাগার জীবনের একটা অংশ রয়েছে, শিল্পকলা সম্বন্ধে রয়েছে এবং আমাদের আলোকচিত্রের ইতিহাস সম্বন্ধে কিছুটা রয়েছে। বাহ, চমৎকার সমৃদ্ধ একটি বই। আমরা আরও একটি বই সম্পর্কে জানতে চাইব এবার। চমৎকার একটি ছবিও আমরা দেখতে পাচ্ছি প্রচ্ছদে, নিশ্চয়ই আপনার তোলা একটি ছবি, মাই জার্নি অ্যাজ আ উইটনেস। এই বইটি কি? ওই যে বলছিলাম আমরা কালের সাক্ষী, এবং সাক্ষী হিসেবে আমি যা দেখেছি আমার সেই যাত্রা সেটা নিয়ে। এটা এক অর্থে আমার তার আগে ছোটোখাটো বই বেরিয়েছে, প্রধান বই এটা স্কিরা নামে একটা প্রকাশক ইটালির, তারা করে, তারা পিকাসোর উপরে মাতিসের উপরে যেই বইগুলি করেছিল সেটা শিল্পকলার খুব নামকরা প্রকাশক। তারা তখন আমার একটা বই বের করতে চায়। তো তখন শুরুতে এটা কিছু আমার লেখার উপর বই বের করবে সেটা ঠিক কথা হয়েছিল, কিন্তু তারা বলল তোমার বই বেরোবে ছবি থাকবে না, এটা কি করে হয়? কাজেই পরে আমার লেখা ছবি দুটো মিলিয়ে এটা করা হয়েছে। বাহ, চমৎকার। এই যে ছবি লেখা, এত এত কাজ করা, এত এত মানুষের জন্য চিন্তা করা, এরকম যারা আসলে এখন আপনাদেরকে দেখছে, আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হচ্ছে, আপনাকে দেখে যারা অনুপ্রাণিত হচ্ছে, তরুণ যারা রয়েছে এবং যারা আসলে শিল্প এবং প্রতিবাদ এই দুয়ের মাঝামাঝি অবস্থান করে, সেই তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তো বলবো প্রথম কাজ হচ্ছে নিজের কাছে সৎ থাকা। একজন শিল্পীর সাহসী হওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু সেই সাহসটা আমরা জুলাইতে যেই সাহস দেখেছি শুধু সেই সাহস না, তখন তো নিশ্চয়ই আবু সৈয়দের মতন মানুষ বুক পেতেছে, সেই সাহস ছিল, কিন্তু তার চাইতে আরও বড় একটা সাহস দরকার। সেটা হচ্ছে নিজেকে প্রশ্ন করা, নিজের ভুলকে স্বীকার করা, আত্মসমালোচনা করা। এই সাহসটা আমাদের সবসময় থাকে না, এবং ওই জিনিসটা না থাকলে কিন্তু এগোনো খুব কঠিন। এবং এটা ঠিক, আমরা চাইছি এখন একটা ভিন্ন বাংলাদেশে আমরা আসবো, কিন্তু এই বাংলাদেশ তখনই হবে যখন আমরা নিরন্তর যারা গদিতে আছে তাদেরকে প্রশ্ন করব, এবং সেটা যদি না হয় ফেরেশতা গদিতে থাকতেও সেও ওই একই কাজ করবে। যে বারবার আসছে নতুন বাংলাদেশ, ভিন্ন বাংলাদেশ, আসলে শহীদুল আলমের চোখে নতুন বাংলাদেশটা কেমন হবে? আমাদের দেশে আমরা অবস্থাপন্ন ভালোভাবে থাকি, কিন্তু আমাদের এই অবস্থাপন্ন থাকার পেছনে কিন্তু যারা সবচেয়ে বেশি শ্রম দিয়েছে তারা আমাদের দেশের কিষানি, আমাদের দেশের গার্মেন্টস শ্রমিক, আমাদের দেশের প্রবাসী শ্রমিক, তাদের আয়, তাদের শ্রমের কারণেই আমাদের এত ফুটানি। কিন্তু এই মানুষগুলিকে কিন্তু আমরা কোনো কালে শ্রদ্ধা দেইনি, তাদের জন্য কোনো সুযোগ তৈরি করে দেইনি। এবং আমি অনেক জায়গায় যাই, যখনই বিমানবন্দর দিয়ে যাই তখনই প্রবাসীরা কিভাবে দাঁড়ায়, তাদের সাথে আমরা কি আচরণ করি সেটা দেখে আমি লজ্জা পাই। এবং সত্যিকার অর্থে নতুন বাংলাদেশে যদি আমাদের কিষানি, আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের গার্মেন্টস শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা স্বাধীনভাবে তাদের নিজেদের জীবনযাপন করতে পারে, তারা যাতে তাদের পরিবার পরিজনকে ভালোভাবে দেখতে পায় এবং স্বাভাবিক মৃত্যু যাতে তাদের হতে পারে, এই আকাঙ্ক্ষাই তো আমাদের নতুন বাংলাদেশের থাকার কথা। একদমই তাই। এবং আমরা প্রত্যাশা করি, স্বপ্ন দেখি বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি মানুষ সুন্দরভাবে বাঁচবে, স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে, কাজ করবে, এবং শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম এই সব কিছু নিয়ে আপনার এই যাত্রা চলমান থাকুক, আমরা সেটি প্রত্যাশা করি। এবং আপনাকে আসলে আমরা কোনো অবসরে যেতে দিতে চাই না, আমরা চাই আপনি কাজ করে যান। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য, এবং চমৎকার সময় কাটলো, চমৎকার আড্ডা হলো আপনার সাথে। ধন্যবাদ, তবে আপনাদেরও প্রতিবাদী থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমরা সকলেই আসলে স্বপ্ন দেখি একটি সুন্দর বাংলাদেশের, এবং শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নের পথে কাজ করতে হবে আমাদের সকলকেই। আপনাদেরকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।